Hello friends, welcome to Vision WBCS and nextofficer.com. আজকের ভিডিওটা ভীষণ স্পেশাল। আজকের ভিডিওটা ঠিক তাদের জন্য যারা ইউপিএসসি ইপিএফও অ্যাকাউন্টস অ্যান্ড এনফোর্সমেন্ট অফিসার 2020 এক্সামের ফর্ম ফিল আপ করেছো। যারা এই ফর্মটা ফিল আপ করেছো এবং প্রিপারেশন করছো বা করতে চাইছো, পারছো না, কোনো কারণে প্রিপারেশন হয়নি বা অর্ধেক হয়ে আটকে গেছে, তাদের সবার জন্য আজকের ভিডিওটা ভীষণ হেল্পফুল হতে চলেছে। বিকজ আজকে আমি তোমাদের জন্য ইউপিএসসি ইপিএফও যেই এক্সামটা তোমাদের সেপ্টেম্বর 5 2021 হওয়ার ডেট এখন দিয়ে দিয়েছে ইউপিএসসি, সেই পরীক্ষাটার কমপ্লিট স্ট্র্যাটেজি, কোন কোন টপিককে কোন কোন জায়গা থেকে পড়বে তার কিন্তু কমপ্লিট স্ট্র্যাটেজি নিয়ে চলে এসেছি। দেখো, পরীক্ষা কিন্তু আর বেশি দিন বাকি নেই। পরীক্ষা তোমার 65 ডেজ প্লাস আছে। ঠিক আছে, তুমি এই 60 ধরে চলো, 2 মান্থস ধরে চলো। ওকে, 2 মান্থস তুমি ধরে চলো। তুমি জুলাই এবং আগস্ট এই দুটো মাসকেই ধরে চলো। ঠিক আছে, তো 60 ডেজে তুমি কি করে ইউপিএসসি ইপিএফও ওটাকে ভালো করে সাবজেক্টগুলোকে কমপ্লিট করবে, শুধু কমপ্লিটই না, কি করে রিভাইজ করবে এবং কোয়েশ্চেন কোথার থেকে সলভ করবে, কি করে নিজেকে প্রিপেয়ার করবে এই পরীক্ষাটার জন্য। দেখো, পরীক্ষাটা কিন্তু সেরকম কিন্তু ডিফিকাল্ট নয়। ঠিক আছে, পরীক্ষাটার প্যাটার্নটা তো তোমরা সবাই জানোই, আমি আশা করছি, যে তোমার 75% ওয়েটেজ আছে শুধুমাত্র রিটেন টেস্টে, আর 25% ওয়েটেজ আছে তোমার ইন্টারভিউতে। তার মানে তুমি যদি রিটেনটাকে ভালো করে করে উঠতে পারো, তাহলে ইন্টারভিউটা একটু খারাপ হলেও কিন্তু তোমার সিলেকশন হয়ে যাবে। বুঝতে পারছো? এই জিনিসটা ভীষণ ইম্পর্টেন্ট। আর মাত্র দুটো স্টেজে এক্সাম হচ্ছে। ঠিক আছে, আর বাকি ফোর্স বা ডিফেন্সের মতন এটাতে কোনো তোমার ফিজিক্যাল ফিটনেসের রিকোয়ারমেন্টও নেই। সেই জন্য এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ। ঠিক আছে, একটা গোল্ডেন অপরচুনিটি। এখন তোমাদের কাছে 60 ডেজ টাইম আছে। ওকে, 60 ডেজ টাইমে কিন্তু তুমি ঠিক করে যদি পড়ো, তাহলে কিন্তু সিলেবাসটা কমপ্লিটই শুধু না, একবার দুবার রিভাইজও হয়ে যাবে ভালো করে। বুঝতে পেরেছো? তাহলে একদম স্ট্র্যাটেজি ধরে তোমাকে পড়তে হবে। ঠিক আছে, লাস্ট ইয়ার তোমার কোশ্চেন ছিল 120, লাস্ট ইয়ার ইন দ্য সেন্স 2017 এক্সাম হয়েছিল, তাতে 120 কোশ্চেন ছিল। ঠিক আছে, এরপরে এইবার কিন্তু প্যাটার্নটা একটু হলেও চেঞ্জ হয়েছে। ঠিক আছে, ইউপিএসসি ক্ল্যারিফাই করেছে যে 300 মার্কসের তোমার রিটেন পরীক্ষা হবে এবং 100 মার্কসের তোমার ইন্টারভিউ হবে। তার মানে 300 মার্কস যদি তোমার থাকছে রিটেন টেস্টে, তাহলে যদি আমরা ধরে রাখি যে 120টাই কোশ্চেন আসবে, যেহেতু সময়, পরীক্ষার সময় যেটা ছিল সেটাই রয়েছে, পরীক্ষার সময় কোনোভাবেই পাল্টায়নি, তার মানে ধরে রাখা যায় যে 120টা যদি কোশ্চেন আসে তাহলে 2.5 মার্কস করে আসবে, এবং যদি 100টা কোশ্চেন আসে তাহলে 3 মার্কস করে আসবে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু লাস্ট ইয়ার যে পরীক্ষা হয়েছিল, লাস্ট মানে 2017-এ যেরকম ভাবে পেপারটা এসেছিল, যতগুলো কোশ্চেন এসেছিল যে যে সাবজেক্ট থেকে এসেছিল, ঠিক কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্যাটার্নটাকে ধরেই চলবো, সেটা ধরেই করব। কেন, এই কোনো মতেই 120 কোশ্চেন এক্সিড করার চান্স নেই। বিকজ পরীক্ষার টাইমটা তো সেম রয়েছে, টাইমটা তো বাড়েনি। শুধু মার্কসটা যাতে স্টুডেন্টদের ক্লিয়ার হয়ে যায় 75:25 রেশিওতে, ওই জন্য এরকম করা হয়েছে। বুঝতে পারছো? তাহলে আমি 120টা কোশ্চেন ধরেই চলবো, এবং 120টা কোশ্চেন যেই প্যাটার্নে এসেছিল, যত সাবজেক্ট থেকে যেভাবে এসেছিল সেভাবেই তোমাদের স্ট্র্যাটেজিটা বলবো। ঠিক আছে, মন দিয়ে শুনবে, ভালো করে শুনবে। আমি কিন্তু কোনো পেড কোর্স কিনতে বলবো না এই কোর্সটাতে। ঠিক আছে, এই পুরো লেকচারটা তোমাদের ফ্রি ম্যাটেরিয়ালস কি করে করে করতে হবে তোমাদেরকে প্রিপারেশনটা, সেটা বলবো, এবং তার সাথে যদি নোটস চাই, নোটস আমি প্রোভাইড করতে পারি। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। আগে দেখতে হবে আমাদেরকে কোন কোন সাবজেক্ট থেকে কত মার্কসের কোশ্চেন এসেছিল। অ্যাকাউন্টেন্সি, যেটা খুব গুরুত্বপূর্ণ, যেটা তোমার এক্সামটাই হচ্ছে অ্যাকাউন্টস অফিসার। ঠিক আছে, অ্যাকাউন্টস অফিসার, তোমার জীবনের অর্ধেক জীবন তুমি অ্যাকাউন্টসের কাজ করতেই মানে পেরিয়ে যাবে। তার মানে অ্যাকাউন্টেন্সিটা একটা ভীষণ ভাইটাল। এটা শুধুমাত্র পরীক্ষা ক্লিয়ার করার জন্য নয়, ইন্টারভিউতেও কাজে লাগবে এবং ট্রেনিংয়েও কাজে লাগবে এবং আগামী জব জীবনেও কাজে লাগবে, সার্ভিস লাইফেও এটাই কাজে লাগবে। ওকে, দেন হচ্ছে তোমার অ্যাকাউন্টসে কোশ্চেন এসেছিল 13টা। ঠিক আছে, 13টা কোশ্চেন এসেছিল অ্যাকাউন্টস, আমি টপিকগুলো বলবো। ওকে, এখন তোমার লেবার লজ, সোশ্যাল সিকিউরিটি, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, এটা কিন্তু তোমাদের জন্য ভীষণভাবে একটা নতুন সাবজেক্ট। ঠিক আছে, এই সাবজেক্টটা কিন্তু কোথাও নেই, কোনো পরীক্ষায় আসে না। অ্যাকাউন্টেন্সি তাও যদি কেউ কমার্স স্টুডেন্ট হয়ে থাকে সে কিন্তু পড়েছে, কিন্তু এইটা কিন্তু দেখতে গেলে কোথাও কিন্তু নেই। আর এখান থেকে এসছে 19টা কোশ্চেন, 19-20টা কোশ্চেন এসছে 120-র মধ্যে। তার মানে এটা ভীষণ ইম্পর্টেন্ট।
স্টার মার্ক করে দিলাম, এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটাকে কোনোভাবেই স্কিপ করা যাবে না বা এটাকে হালকায় নেওয়া যাবে না। ঠিক আছে, অ্যাকাউন্টেন্সিটাও কিন্তু সেম, 13টা কোশ্চেন এসছে, তার মানে এটা না যে এই বছর 20টা আসতে পারে না, এটার ক্যাপাসিটি আছে এখান থেকে 20টা কোশ্চেনও জিজ্ঞেস করে নিতে পারে। বুঝতে পেরেছো? দেন আসছে ইংলিশ। ইংলিশ একটা ভাইটাল জিনিস। ইংলিশ শুধুমাত্র যে তোমরা ইপিএফ এর জন্য পড়বে তা কিন্তু না, যে কোনো পরীক্ষা, সে ডাব্লিউবিসিএস হোক, ডাব্লিউবিপিএসসি, যে কোনো পরীক্ষা হোক, বা ইউপিএসসি সিভিল সার্ভিসেস এক্সাম হোক, ইংলিশটা তোমাকে পড়তেই হবে, ইংলিশ তুমি অ্যাভয়েড করতে পারবে না। সুতরাং ইংলিশটাকে ভালো করে দেখতে হবে, এবং ইংলিশে 20টা কোশ্চেন এসছে, এটা কিন্তু ভালো অপরচুনিটি, যাদের ইংলিশ ভালো তারা কিন্তু এখানে ভালো স্কোর করতে পারবে, কেন কি ইংলিশটা কিন্তু খুবই, মানে বলতে গেলে ইজি এসছিল লাস্ট ইয়ার। ঠিক আছে, এবং তারপরে মডার্ন হিস্ট্রি, এখানে কিন্তু এনশিয়েন্ট বা মিডিভাল হিস্ট্রি থাকে না, এখানে শুধু মডার্ন হিস্ট্রি থাকে, আর সেটাও কিন্তু যেই মডার্ন হিস্ট্রি আমরা পড়ে থাকি ডব্লিউবিসিএস এর জন্য বা অন্যান্য পরীক্ষার জন্য, সেরকম কিন্তু এখানে আসে না, এর প্যাটার্নটা কিন্তু একটু ডিফারেন্ট, একটু ফ্যাকচুয়াল বেসিসে কোশ্চেন আসে, আমি আগে তোমাদেরকে বলবো। তারপরে চলে এসো ইন্ডিয়ান পলিটি। ইন্ডিয়ান পলিটিতে 6টা কোশ্চেন এসেছিল, তো 6 থেকে 10টা কোশ্চেন তুমি এখানে ধরে রাখতে পারো। ঠিক আছে, 6টা কোশ্চেন এসেছিল, আর এটা তো তোমরা জানো একটাই বই আছে, এম লক্ষ্মীকান্ত, তো এটা এটা আমি আগে বলবো। দেন ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড কারেন্ট ডেভেলপমেন্টস। এই যে কারেন্ট ডেভেলপমেন্টস, এটাতে কিন্তু গভর্নমেন্ট স্কিমস আসবে। ঠিক আছে, শুধুমাত্র তুমি ইন্ডিয়ার ধরে চললে হবে না, ইউনিয়ন ধরে চললে হবে না, তোমাকে প্রত্যেকটা স্টেট, ঠিক আছে, প্রত্যেকটা স্টেট এবং প্রত্যেকটা ইউটির তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্সের যে শুধুমাত্র যেটা গভর্নমেন্ট স্কিমস হয়েছে বা তোমার যত রকমের কারেন্ট ডেভেলপমেন্ট হয়েছে লেবার লজ নিয়ে, ঠিক আছে, লেবারদের জন্য, এমপ্লয়মেন্টের জন্য, সেরকম ভাবে টার্গেট করে কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু পড়তে হবে। ওকে, দেন ম্যাথস অ্যান্ড রিজনিং। ম্যাথসের থেকে ম্যাক্সিমাম কোশ্চেন এসেছিল, রিজনিং এর থেকে 2টো কোশ্চেন এসেছিল। ঠিক আছে, এই 15-র মধ্যে 13টা ম্যাথসই ছিল, 2টো রিজনিং ছিল, তার মানে এটা নয় যে এই বছর রিজনিং আসবে না, ইগনোর করা কিন্তু যাবে না। সায়েন্সের কোশ্চেনগুলো কিন্তু দেখতে গেলে একটু সহজ সরলই ছিল, কিন্তু ইনডেপথ ছিল, যে ভালো করে যদি কেউ পড়ে থাকে তাহলে কিন্তু সে সায়েন্সটা সলভ করে নিতে পারবে খুব ইজিলি। ঠিক আছে, কম্পিউটারে 5টা কোশ্চেন, এটা কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি, এটা লো হ্যাঙ্গিং ফ্রুট, এটাকে মানে পারতেই হবে, এই ফ্রুটটা তোমার একদম সামনে লো হ্যাং করছে, এটাকে পারতেই হবে, 5টাতে 5টা পেতেই হবে। এবার চলে এসো মিসসেলেনিয়াসের একটা কোশ্চেন এসেছিল। ঠিক আছে, টোটাল এই 120 কোশ্চেন ছিল। চলো তাহলে এবার আমরা দেখি যে প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে কি কি পড়তে হবে। অ্যাকাউন্টেন্সি যারা তোমার কমার্স ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়েছো, যাদের কমার্স ফিল্ড ছিল, যারা বিকম করেছো বা 11-12 কমার্স ছিল, তাদের জন্য কিন্তু এটা সহজ, কিন্তু যারা তোমার কমার্স বা কমার্স ব্যাকগ্রাউন্ডের নয়, যারা আর্টস এবং সায়েন্স, ঠিক আছে, বেশিরভাগ তো তাই আছো তোমরা, তো তাদের জন্য কিন্তু এটা একটু ডিফিকাল্ট, তাদের জন্য এটা বলতে গেলে একটুখানি তোমার আউট অফ দ্য বক্স, এটা কোনোদিন কোনো পরীক্ষায় আসে না, কোনোদিন পড়োনি, কোনোদিন জানো না, দেখোনি, তো তাদের জন্য আমি কিন্তু টপিক বলে দিয়েছি, একদম 31টা টপিক আছে, 31টা টপিক তোমাকে বলে দেবো কোথা থেকে পড়তে হবে। দেখো, তোমাকে 2টো বই জোগাড় করতে হবে, অনলাইন হোক অফলাইন হোক, ঠিক আছে, এমনিতে তো তুমি পেয়েই যাবে, সেটা হচ্ছে এনসিইআরটির 11 এবং 12 কমার্সের বই, এই 2টো বই তোমাকে জোগাড় করতে হবে। ঠিক আছে, তুমি ইউটিউবে কিন্তু যদি দেখো তাহলে প্রচুর টিচার্সরা আছে যারা তোমার 11 আর 12 কমার্সের কিন্তু বইগুলো 11-12 স্টুডেন্টদের জন্য পড়িয়েছে আর কি। ঠিক আছে, তুমি তাদের ভিডিওগুলো রেফার করতে পারো, কিন্তু বইটা লাগবেই, যদি তোমাদের কাছে কোনো প্রাইমারি নোটস না থাকে তাহলে কিন্তু রিভাইজ করাটা খুব ডিফিকাল্ট, বুঝতে পারছো? তো নোটস তোমাদের লাগবেই, তো তুমি এই এনসিইআরটি থেকে নোটস বানাতে পারো, এবং এই টপিকগুলো বললাম, এই টপিক বেছে বেছে পড়ে, ঠিক আছে, এনসিইআরটি থেকে তুমি কোয়েশ্চেন্সও সলভ করতে পারো, ঠিক আছে, এবং তাছাড়া ইউটিউবে তুমি ভিডিওসও দেখতে পারো। ঠিক আছে, এবার চলো আসি টপিকগুলো, সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্সির, তোমার অ্যাকাউন্টিং এর যে ইন্ট্রোডাকশন, অ্যাকাউন্টেন্সিটা কি, স্কোপ কি, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, হ্যানা তেনা, ওই সব জিনিসগুলো তুমি এখানে ডিল করবে। জেনারেল অ্যাকাউন্টিং টার্মস, অ্যাকাউন্টিং এ অনেক টার্মস হয়, ডেপ্রিসিয়েশন, ঠিক আছে, এরকম টাইপের অনেক টার্মস হয় যেটা সাধারণত স্টুডেন্টরা শুনে থাকে না। ঠিক আছে, সেটা ইম্পর্টেন্ট, সেটা তোমাকে দেখতে হবে। দেন অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, ঠিক আছে, এমনিতে আমাদের সিলেবাসে লেখা আছে জেনারেল অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, ঠিক আছে, কিন্তু শুধুমাত্র যে অ্যাকাউন্টিং প্রিন্সিপালস চ্যাপ্টারটা পড়ে চলে গেলাম তা কিন্তু হবে, প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস করলে 31টা টপিক বেরিয়ে আসছে যেখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে। ওকে, দেন তোমার অ্যাকাউন্টিং পলিসিস অ্যান্ড স্ট্যান্ডার্ড, এটা ভীষণ ইম্পর্টেন্ট। এই যে স্ট্যান্ডার্ড দেখছো, 32টা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড রয়েছে, 16টা ইন্টারন্যাশনাল ফিনান্স রিপোর্টিং স্ট্যান্ডার্ড রয়েছে, অ্যান্ড 41টা ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড রয়েছে, এটা তোমাকে ঝরঝরা মুখস্থ করতে হবে, এখান থেকে কোশ্চেন দিয়ে দেয়, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার এসছে। দেন তারপর ডাবল এন্ট্রি সিস্টেম কি, অ্যাকাউন্টিং ইকুয়েশন যেটাকে গোল্ডেন রুলস বলে, ট্রেডিশনাল অ্যাপ্রোচ অ্যান্ড মডার্ন অ্যাপ্রোচ, ঠিক আছে,
দেন বুকস অফ অ্যাকাউন্টস, অ্যাকাউন্টিং এ কি কি রকমের বুকস হয়, যেখানে তোমার জার্নাল হয়, লেজার হয়, ঠিক আছে, আরো অনেক রকম বুকস আছে। দেন তোমার ক্যাশ বুক, ক্যাশ বুকটা একটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে কোশ্চেন আসে, ঠিক আছে। তারপর ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, মানে তোমার কাছে ক্যাশ বুক আছে, তুমি অ্যাজ এ বিজনেস তোমার কাছে ক্যাশ বুক আছে, আর ব্যাংকের কাছে পাসবুক আছে, ঠিক আছে। এই দুটোর ভিতরে যদি কিছু ডিফারেন্স হয় তাহলে সেটা কি করে রেকনসিলিয়েশন করতে হবে, মানে কি করে সেটাকে মিলাতে হবে, ঠিক আছে, সেটাকে বলে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। দেন ইনভেন্টারি, বিজনেসের কাছে ইনভেন্টারি থাকে, স্টক থাকে, সেই ইনভেন্টারিটাকে কি করে ম্যানেজ করা যাবে, ঠিক আছে, জ্বলে গেলে কি হবে, বিক্রি হয়ে গেলে কি হবে, ওই এন্ট্রিজ গুলো তোমাকে এখানে দেখতে হবে। রেকটিফিকেশন অফ এরার্স, অ্যাকাউন্টস এর যদি কোনো এরার হয়ে যায়, ঠিক আছে, কোনো ভুল এন্ট্রি চলে যায়, তাহলে সেইটাকে কি করে রেকটিফাই করা যায়। দেন ডেপ্রিসিয়েশন, মানে তোমার কাছে একটা অ্যাসেট রয়েছে, সেই অ্যাসেটটার প্রত্যেক বছর দাম কিন্তু কমছে, সেটা যদি তোমার অ্যাপ্রিসিয়েটিং অ্যাসেট হয়, ল্যান্ড হয়, তাহলে জিনিসটা আলাদা, কিন্তু তাছাড়া যদি কোনো মেশিনারি আছে, গাড়ি আছে, সেটা প্রত্যেক বছর দাম কমে, ঠিক আছে, তখন তার দাম কমে, তাকে কি করে ট্রিটমেন্ট করতে হবে সেটা। দেন বিলস অফ এক্সচেঞ্জ, ঠিক আছে, বিলস অফ এক্সচেঞ্জ মানে ওটা একটা আলাদাই ভীষণ বড় একটা টপিক। বিলস অফ এক্সচেঞ্জ মানে কোনো একটা বিজনেস, একটা বিজনেসকে যদি কিছু ধার দিল, ঠিক আছে, ধারে জিনিস দিল, তো সে যে ধারে জিনিসটা দেবে তার জন্য তো কিছু একটা বিল পাবে, সেই বিলটা পরে আবার যখন ও টাকা ফেরত করবে তখন বিলটা আবার ক্যান্সেল হবে, এরকম ভাবে এই চ্যাপ্টারটাকে তোমাকে ডিল করতে হবে। দেন প্রভিশনস এন্ড রিজার্ভস, অনেক রকম রিজার্ভস আছে, ক্যাপিটাল রিজার্ভস আছে, ঠিক আছে, অনেক রকম রিজার্ভস আছে, এটা পড়তে হবে তোমাকে ভালো করে। দেন শেয়ার ক্যাপিটাল, ঠিক আছে, শেয়ার ক্যাপিটাল, যে আমরা স্টক মার্কেটের শেয়ার ডিসকাস করি না, কোম্পানি শেয়ার, ঠিক সেই শেয়ারের ক্যাপিটালটা কি করে আসে। দেন ইস্যু অফ শেয়ারকে ইস্যু কি করে করে, শেয়ারকে তোমার প্রফিট কি করে করে, শেয়ারস নিয়ে একটা ভীষণ বড় চ্যাপ্টার, ভীষণ গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, ঠিক আছে। দেন ডিবেঞ্চার্স, ওকে, ডিবেঞ্চার্স ও শেয়ারস এর মতন একটা জিনিস, পড়লে তখন বুঝতে পারবে। এনপিও, নন প্রফিট অর্গানাইজেশনের অ্যাকাউন্টস কি হয়, তাদের অ্যাকাউন্টস গুলো কিন্তু আলাদা হয়, তাদের অ্যাকাউন্টস গুলোকে কি করে সেটেল করবে, তাদেরও কিন্তু ফিনান্সিয়াল স্টেটমেন্ট হয়, ব্যালেন্স শিট হয়, ঠিক আছে, এবং আরো অনেক রকম অ্যাকাউন্টস হয়, তাদের কিন্তু প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট হয় না, যেহেতু ওরা প্রফিট করে না, ঠিক আছে, তাদের অন্য অ্যাকাউন্ট হয়। আর তারপরে তোমার ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এটা কিন্তু কোম্পানিদের জন্য, সোল প্রোপ্রাইটরশিপের জন্য, ঠিক আছে, ফিনান্সিয়াল স্টেটমেন্ট ফাইনাল অ্যাকাউন্ট যেটাকে বলে। দেন ব্যালেন্স শিট, টোটাল বছরের তোমার ইনকাম অ্যান্ড এক্সপেন্সেসকে, লায়াবিলিটিজ এন্ড অ্যাসেটসকে তোমার ভালো করে এটা কম্পেয়ার করতে হয়, ঠিক আছে। দেন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এটা একটা আলাদা অ্যাকাউন্ট। দেন সোল প্রোপ্রাইটরশিপ, ঠিক আছে, ম্যানুফ্যাকচারিং কোম্পানি অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্টস, এটা খুব ইম্পর্টেন্ট, কোম্পানি অ্যাকাউন্টস, ঠিক আছে। দেন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এটাও ভীষণই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, একটা বিজনেসের ক্যাশ ফ্লো করে, মানে ক্যাশ ঢুকে ক্যাশ বের হয় জিনিসের সাথে, তার একটা চার্ট হয়, একটা স্টেটমেন্ট হয়, সেই স্টেটমেন্টটা তোমাকে বানাতে শিখতে হবে, কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, ডাইরেক্ট একদম প্র্যাকটিক্যাল কোশ্চেন জিজ্ঞেস করতে পারে এখান থেকে, ঠিক আছে। অ্যানালাইসিস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্টে কি করে অ্যানালাইজ করে, এটা একটা থিওরিটিক্যাল চ্যাপ্টার। রেশিও অ্যানালাইসিসটা ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটাকে তোমাকে মুখস্থ করতে হবে, অনেক রকম রেশিওজ রয়েছে এখানে, সেই রেশিও গুলোকে ধরে ধরে মুখস্থ করতে হবে। দেন কনসাইনমেন্ট অ্যাকাউন্টিং, এটা থেকে জেনারেল কোশ্চেন আসে, খুব বেশি ডিফিকাল্ট কোশ্চেন আসে না, ওকে। জয়েন্ট ভেঞ্চার, মানে দুটো বিজনেস যদি একসঙ্গে মিলেমিশে কাজ করে, যেরকম তোমার মারুতি এবং সুজুকি, জয়েন্ট ভেঞ্চার নিয়ে তোমাকে পড়তে হবে। পার্টনারশিপ অ্যাকাউন্টিং, দুজন মিলে, দুটো পার্টনার মিলে যদি কাজ করছে, তাহলে তাদের ভিতরে কি ডিল হবে, ঠিক আছে, তাদেরকে কি করে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট হবে, তাদের প্রফিট লস ডেথ এভরিথিং, ঠিক আছে। দেন গুডউইল, একটা বিজনেসের গুডউইল করে অ্যাকোয়ার করে, কিনা গুডউইল, নতুন গুডউইলকে কি করে ট্রিটমেন্ট করে, এটা ইম্পর্টেন্ট বাট ছোট চ্যাপ্টার। দেন ব্রাঞ্চ অ্যাকাউন্টিং, এখান থেকে একটা কোশ্চেন এসেছিল যেহেতু প্রিভিয়াস ইয়ারে, তো এটা পড়তে হবে। এবার তুমি এই সব কিছু কিন্তু এনসিআরটিতে হয়তো পাবে না, ঠিক আছে, এনসিআরটি 11 অ্যান্ড 12 তুমি হয়তো সবকিছু পাবে না, কিন্তু ম্যাক্সিমামটা পেয়ে যাবে ওখানে, তবে কিন্তু ওইটা ক্লাস 11 আর 12 স্টুডেন্টদের জন্য, ঠিক আছে। আর আমাদের পরীক্ষাটা হচ্ছে ইউপিএসসির পরীক্ষা, ঠিক আছে, এরা কিন্তু কোশ্চেন তোমার কিছুটা তোমার সিএ লেভেলের কোশ্চেন জিজ্ঞেস করে, সিএ লেভেলের কন্টেন্ট থেকে কোশ্চেন জিজ্ঞেস করে, তার জন্য আমাদের কিন্তু নোটস রয়েছে, ঠিক আছে, কম্প্রিহেন্সিভ নোটস রয়েছে, সেখানে কিন্তু অ্যাকাউন্টস বেসিক থেকে তোমার অ্যাডভান্স অবধি, ঠিক আছে, আমরা বানিয়ে রেখেছি, যেখানে এই সমস্ত টপিক একদম তার সাথে তার প্র্যাকটিক্যাল, তার বেসিক একদম সুন্দর করে লেখা আছে। আর তাছাড়া তার সাথে এমসিকিউও রয়েছে, ঠিক আছে, এমসিকিউও রয়েছে। তো যদি চাও তো কিনতে পারো, এবং না যদি চাও তাহলে তুমি এটা প্রেফার করতে পারো, দাম কিন্তু বেশি না আমাদের নোটসের, মাত্র 250 টাকা, ঠিক আছে। চলো আগে দেখা যাক। ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস অ্যান্ড লেবার লস, এটা ভীষণ ভাইটাল একটা চ্যাপ্টার, কেন কি তোমার আলটিমেটলি তোমার চাকরিটাই, যেটা ইউপিএফও চাকরিটাই হচ্ছে তোমার লেবারদের নিয়ে এবং তাদের একটা ইন্ডাস্ট্রি রিলেশনসটাকে মেনটেন করা, ঠিক আছে, মানে ইন্ডাস্ট্রির ভিতরে যে রিলেশনস থাকে লেবারের এবং মালিকের, ঠিক আছে, সেই জিনিসটাকে মেনটেন করা। তো এখান থেকে সুতরাং তুমি কোশ্চেন প্রচুর পাচ্ছ, তুমি জানো 19টা কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে এসেছিল, এবং তাছাড়া তোমার
তাছাড়া তোমার ইন্টারভিউতেও কোশ্চেন এখান থেকেই জিজ্ঞেস করবে, এটা কিন্তু মেইন ডোমেন। ওকে, তাহলে এখানে তোমার ইন্ট্রোডাকশনটা দেখতে হবে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা কি, অ্যাপ্রোচেস দেখতে হবে, অনেক রকম তোমার অ্যাপ্রোচ রয়েছে, ঠিক আছে, অনেক অ্যাপ্রোচ রয়েছে যেটা অনেক রকম থিঙ্কার্সরা এই অ্যাপ্রোচটা দিয়েছে, ঠিক আছে। দেন ইভলিউশন অফ লেবার লজ ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে লেবার লজের ইভলিউশন কি করে হয়, শুরু কি করে হয়। দেন লেবার লজ এন্ড ইন্ডিয়ান কনস্টিটিউশন, মানে আমাদের সংবিধানে লেবার লজ নিয়ে কি কি লেখা আছে, কোন কোন আর্টিকেলে লেখা আছে। দেন ট্রেড ইউনিয়নিজম ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে ট্রেড ইউনিয়ন কি করে শুরু হয় তার পুরো হিস্ট্রি, জিওগ্রাফি সবকিছু তুমি এখানে পেয়ে যাবে। দেন ট্রেড ইউনিয়ন অ্যাক্ট 1926, ভীষণ ইম্পর্টেন্ট একটা অ্যাক্ট লেবার লর জন্য। ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্ট 1947, ভীষণ ইম্পর্টেন্ট একটা অ্যাক্ট। দেখো অনেকগুলো অ্যাক্ট রয়েছে, আমি কিন্তু সেখান থেকে যে অ্যাক্ট থেকে কোশ্চেন তোমাদের এসছে এবং ভীষণ ভাইটাল যেগুলো সেগুলোই দিয়েছি, সব কিন্তু এখানে দিইনি, ঠিক আছে, বিকজ আমাদের কাছে মোটে 60 days আছে। যদি কেউ 2020 থেকে প্রিপেয়ার করছো তারা কিন্তু সবটা করে থাকবে। এবার যারা তোমার এই মুহূর্তে মাত্র 2 মাস হয়েছে তাদেরকে তো তোমার 12টা সাবজেক্ট আছে না, তো সেই জন্য আমি যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলোই এখানে লিখে দিয়েছি। প্রিভেনশন অফ ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউটস অ্যান্ড ওয়ার্কার পার্টিসিপেশন ম্যানেজমেন্ট, এটা একটা ইম্পর্টেন্ট ভাইটাল জিনিস, এখান থেকে কোশ্চেন প্রচুর আছে। ওকে, ইন্ডাস্ট্রিয়াল এমপ্লয়মেন্ট 1946, একটা ইম্পর্টেন্ট ল। ফ্যাক্টরিজ অ্যাক্ট 1948, ভীষণ ইম্পর্টেন্ট ল। পেমেন্ট অফ ওয়েজেস অ্যাক্ট 1936, ইম্পর্টেন্ট ল। চাইল্ড লেবার প্রহিবিশন অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট 2016, ভীষণ ইম্পর্টেন্ট ল, ভীষণ ইম্পর্টেন্ট ল, ঠিক আছে। বন্ডেড লেবার সিস্টেম অ্যাক্ট 1976, ভীষণ ইম্পর্টেন্ট ল। মিনিমাম ওয়েজেস অ্যাক্ট 1948, এটাও ইম্পর্টেন্ট ল। দেন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন কি করে কাজ করে, ইন্ডিয়ার সঙ্গে মিলেমিশে কি করে কাজ করে, এই সব লগুলোকে কি করে টেক কেয়ার করে, কি করে লেবারদের এগেইনস্টে রেগুলেশন হয় সেটাকে বাদ দেওয়ার জন্য ও কি কি কাজ করছে না করছে, আইএলওর পুরো ডিটেলসটা তুমি এখানে পড়তে হবে তোমাকে। দেন লেবার কোড বিল 2020, এবার দেখো আমাদের যখন 2020-তে ফর্মটা বেরিয়েছিল ইপিএফওর, সেই সময় কিন্তু লেবার কোড বিলটা জাস্ট প্রপোজ করা হয়েছিল, ঠিক আছে। এখন সেটা আমাদের পার্লামেন্ট থেকে অ্যাপ্রুভ হয়ে আমাদের লেবার কোড এসে গেছে। তো এই পার্টটা কিন্তু তুমি এক্সামে এক্সপেক্ট করতে পারো, ঠিক আছে, কিন্তু অ্যাজ এ কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, অ্যাজ এ কারেন্ট অ্যাফেয়ার্স তুমি এটাকে এক্সপেক্ট করতে পারো, এটা কিন্তু তোমাদের সিলেবাসে নেই, ঠিক আছে, সিলেবাসে নেই। তবে কিন্তু যেহেতু এই জিনিসটা ডেভেলপমেন্ট হয়েছে এখান থেকে তুমি 2-3টে কোশ্চেন এক্সপেক্ট করতে পারো, ওই জন্য লেবার কোড বিলটাও আমি বলে দিয়েছি। এবার দেখো এইটার আমি কোনো বই তোমাদেরকে সাজেস্ট করতে পারবো না, যেহেতু এই টপিকটা কোথাও নেই, কোনো সাবজেক্টে নেই, এই টপিকটা তোমার প্রাইমারিলি কোনো একটা জায়গায় নেই, যারা ল পড়ে তাদেরও নেই এবং যারা কমার্স পড়ে তাদেরও নেই, ঠিক আছে। সুতরাং এইটা আমরা যে নোটস বানিয়েছি আমরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে কম্পাইল করে অনেক জায়গার নোটস পড়ে এবং সেরকম করে বানানো হয়েছে। যেরকম তোমার কমার্স অ্যান্ড অ্যাকাউন্টেন্সির তোমার যে ইউপিএসসির অপশনাল পেপার আছে, ইউপিএসসি সিভিল সার্ভিসেস এক্সামিনেশনের তোমার যে অপশনাল পেপারটা রয়েছে সেইটাতে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস বলে একটা পার্ট আছে, সেখান থেকেও কিছু জিনিস আমরা বেছেছি। এরকম বিভিন্ন জায়গা থেকে বেছে কিন্তু আমরা একটা বেসিক টু অ্যাডভান্স নোট বানিয়েছি। ওকে, সেই বেসিক মানে তোমাকে যেটা বললাম 250 রুপিসের যে নোটটা, সেটা তুমি সমস্ত সাবজেক্ট পেয়ে যাবে ম্যাথসকে বাদে, ম্যাথসটা সেখানে নেই, তাছাড়া বাকি 11টা সাবজেক্ট পেয়ে যাবে এবং তার কিন্তু এমসিকিউ পেয়ে যাবে। এমসিকিউ মোটামুটি 1500+ এমসিকিউ যথেষ্ট, যদি তুমি এক একটা টপিক করো, এই প্রত্যেকটা টপিক ধরে ধরে কিন্তু এমসিকিউ রয়েছে। তাছাড়া 800+ তোমার একটা কোশ্চেন ব্যাংক রয়েছে এবং একটা 300+ শুধুমাত্র আইআর, লেবার লজ অ্যান্ড অ্যাকাউন্টেন্সির একটা কোশ্চেন ব্যাংক রয়েছে, ঠিক আছে। এরকম করে তোমার মোটামুটি 1500+ এমসিকিউ রয়েছে এবং এই প্রত্যেকটা টপিক ধরে ধরে তার এক্সপ্লেনেশন, তার ডেটা, তার ফ্যাক্ট, যেগুলো শুধু টু দ্য পয়েন্ট এক্সামে আসবে সেগুলো কিন্তু ওখানে রয়েছে। যদি তুমি ইউটিউব থেকে এদিক ওদিক থেকে খুঁজে খুঁজে যদি পড়ে নিতে পারো খুব ভালো, আমি তোমাকে টপিক দিয়ে দিয়েছি, তুমি কিন্তু টপিক ধরে ধরে খুঁজে বার করো। এবং যদি কোনো কারণে না পারো, যদি তোমার মনে হয় যে 60 ডেজের প্রিপারেশনে তোমার আমাদের নোটটা লাগবে, তাহলে কিন্তু লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, তুমি গিয়ে কিন্তু পারচেস করতে পারো, মাত্র 250 রুপিস দাম, বেশি দাম কিন্তু নয়। একটা বইও মার্কেটে কিনতে গেলে 300-400 নিচে পাওয়া যায় না। চলো নেক্সট, অবজেক্টিভ ইংলিশ, এটা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এটা কিন্তু শুধু ইপিএফ এর জন্য নয়, এটা কিন্তু অন্যান্য যা পরীক্ষা দিচ্ছ তোমরা, ডাব্লিউবিসিএস বলো, ঠিক আছে, আর যাই বলো সব কিছুতেই কিন্তু এটা কাজে লাগবে। ওকে, তো বেসিক কিছু এখানে আছে যেটা আমি বলে দিচ্ছি, সব দিইনি, ঠিক আছে, খুব বেসিক গুলো দিয়েছি, সেগুলো তুমি দেখে নেবে। যেরকম নাউন একটু দেখে নেবে, এসপি বক্সি বলে একটা বই আছে, ঠিক আছে, তোমরা সেটা ফলো করতে পারো এবং এইটা ফলো করতে পারো বিকজ এটা তোমার এখান থেকে ইউপিএসসি প্রচুর কোশ্চেন দিয়েছে প্রিভিয়াসলি অনেক কোশ্চেন এখান থেকে দিয়েছে। এবং তাছাড়া তোমরা আরো যদি অন্যান্য আছে যাদের কাছে, সেটা সেই বই ইউজ করতে পারো, ঠিক আছে, প্রচুর বই আছে তো মার্কেটে, আমি আর অন্য নাম নিচ্ছি না। তবে এসপি বক্সি থেকে আমরা পড়িয়েছি তো ওই জন্য আমি বললাম তোমাকে। নাউন, দেন প্রোনাউন, ফাইন, তারপর প্রিপোজিশনস, এটা আমাদের বিসিএস এও আসে, বিসিএস প্রিলিমসে আসে। কনজাংশন, আর্টিকেলস, ঠিক আছে, এটাও বিসিএস প্রিলিমসে আসে।
ঠিক আছে। এরর ডিটেকশন বেসড অন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, এটা অন্যান্য অনেক পরীক্ষাতে আসে, ঠিক আছে। অ্যান্টোনিমস সিনোনিমস, এটা তোমার চলে এলো তোমার ভোক্যাবের পার্টটা, ঠিক আছে, এটা মুখস্থ করে নেবে ভালো করে, মোটামুটি 100-200টা মুখস্থ করবেই, ঠিক আছে, যেগুলো খুব ইম্পর্টেন্ট। যেরকম এসপি বক্সিতে একটা লিস্ট দেওয়া আছে, তুমি সেই লিস্ট ধরে ধরে মুখস্থ করতে পারো, ঠিক আছে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনও কিন্তু এসপি বক্সিতে লিস্ট আছে, মুখস্থ করতে পারো। ফ্রেজাল মোটামুটি 250টার মতন আছে তোমার এসপি বক্সিতে, সেটা মুখস্থ করতে পারো। এবং ইডিয়ামস এন্ড ফ্রেজেস, ঠিক আছে, এই কটা যদি তুমি করে যাও তাহলে কিন্তু ইপিএফ এর জন্য সাফিসিয়েন্ট। তুমি কিন্তু 20তে মোটামুটি তুমি ধরে রাখতে পারো যে তুমি 12টা থেকে 15টা তুমি তুলে নিতে পারবে, যদি তুমি সঠিকভাবে করতে পারো, ঠিক আছে। এই কটা টপিক থেকেই আসবে, এর থেকে বাইরে আসবে না, ঠিক আছে। মডার্ন হিস্ট্রি, দেখো আমাদের ইপিএফও তে কিন্তু মডার্ন হিস্ট্রি শুধু রয়েছে, ঠিক আছে, এনশিয়েন্ট এবং মেডিভাল নেই, ওকে, এনশিয়েন্ট এবং মেডিভাল নেই। এই যে মডার্ন হিস্ট্রি রয়েছে তার কিন্তু আমি যে তোমাকে বলেছিলাম শুরুতেই যে এটা ফ্যাকচুয়াল বেসিসে আসে। প্রিভিয়াস ইয়ারে পিসেন্ট মুভমেন্ট থেকে একটা কোশ্চেন এসেছিল, বুকস অ্যান্ড বায়োগ্রাফি থেকে 3টে এসেছিল, সোশ্যাল মুভমেন্ট থেকে 2টো এসেছিল, জেনারেল হিস্ট্রি যেটা টাইম লাইন আমাদের সেখান থেকে 6টা এসেছিল, এবং ডেভেলপমেন্ট অফ প্রেস থেকে 2টো কোশ্চেন এসেছিল। এই মিলিয়ে টোটাল তোমাদের 14টা কোশ্চেন এসেছিল, ঠিক আছে। এরপরে এটা কিন্তু নর্মাল আমরা এগুলো পড়ি না, ঠিক আছে, ডব্লিউবিসিএস বলো বা অন্যান্য পরীক্ষা যাই বলো তুমি, এগুলো আমরা সেরকম ভাবে পড়ি না এই টপিকগুলো। জেনারেল হিস্ট্রিটা পড়ি, বাদ বাকিগুলো ওরকম পড়ি না। তো তোমাদের কাছে যদি স্পেকট্রাম থাকে তাহলে খুব ভালো, আমি স্পেকট্রাম হিসাবে বলছি, অন্য কোন বই থাকলে অসুবিধা নেই, তবে আমি স্পেকট্রাম হিসাবে বলে দিচ্ছি তোমাদেরকে। দেখো চ্যাপ্টার 1 আছে সোর্সেস অফ হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া, এটা ভালো করে পড়ে নেবে, এখান থেকে কোশ্চেন তোমার এসছে, ঠিক আছে। চ্যাপ্টার 2 মেজর অ্যাপ্রোচেস, এটা ভালো করে পড়ে নেবে। চ্যাপ্টার 7 রিভোল্ট অফ 1857, এটা ভালো করে দেখে নেবে, ঠিক আছে। চ্যাপ্টার 8 সোশ্যাল রিলিজিয়াস রিফর্ম মুভমেন্ট, অনেক কিছু মুখস্থ করা আছে এই চ্যাপ্টারটাতে এবং এই চ্যাপ্টারটাতে। সার্ভে অফ রিফর্মস মুভমেন্ট, এই দুটোতে প্রচুর মুখস্থ করার জিনিস রয়েছে, ভালো করে এগুলোকে মুখস্থ করবে, ঠিক আছে। দেন ইন্ডিয়ান প্রেস চ্যাপ্টার 29, এটা আমরা সাধারণত পড়ি না অন্যান্য পরীক্ষার জন্য, তবে এটা পড়তে হবে, ঠিক আছে। চ্যাপ্টার 30 ডেভেলপমেন্ট অফ এডুকেশন, চ্যাপ্টার 31 পিসেন্ট মুভমেন্ট, চ্যাপ্টার 32 ওয়ার্কিং ক্লাস মুভমেন্ট। এই কটা চ্যাপ্টার যদি তুমি পড়ে নাও ভালো করে, তোমার কিন্তু মোটামুটি সিলেবাস কভার হয়ে যাবে। তাছাড়া এটা তোমাদের টিপ, যে তোমার স্পেকট্রামের পিছনে অ্যাপেন্ডিসেস রয়েছে, যেখানে তোমার লিস্ট রয়েছে, ঠিক আছে। তোমার ইন্টারন্যাশনাল কংগ্রেস কবে কবে কি কি সেশন হয়েছিল, তার কে প্রেসিডেন্ট, এরকম করে তোমার লিস্ট রয়েছে, বুকস অ্যান্ড বায়োগ্রাফি, জার্নাল, নিউজ পেপার, ঠিক আছে, পিস অ্যান্ড মুভমেন্ট, সোশ্যাল মুভমেন্ট, ট্রাইবাল মুভমেন্টস, এরকম করে প্রত্যেকটা জিনিসের তোমার লিস্ট রয়েছে একদম স্পেকট্রামের লাস্টে। সেই লিস্টগুলোকে কিন্তু ভালো করে দেখে নেবে, পারলে ঝরঝরা মুখস্থ করে নেবে, সেখান থেকে কোশ্চেন ফাঁসতে পারে, ঠিক আছে। মডার্ন হিস্ট্রির এটাই তোমাদের স্ট্র্যাটেজি রইলো। এরপর চলে এসো কোয়ান্টস এবং রিজনিং, ঠিক আছে। এই কোয়ান্টস এবং রিজনিং মিলিয়ে 15টা কোশ্চেন প্রিভিয়াস ইয়ারলি এসেছিল, যেটার মধ্যে রিজনিং 2টো কোশ্চেন ধরেছিল এবং কোয়ান্টসের 13টা কোশ্চেন ধরেছিল। তার কিন্তু এটা মানে নয় যে এবার জিনিসটা উল্টো হবে না, হয়ে যেতেও পারে, কোনো মানে বলা যায় না। ইউপিএসসির পরীক্ষা, ইউপিএসসি কে বলাই হয় আনপ্রেডিক্টেবল সার্ভিস কমিশন, ঠিক আছে। তো সেই সুতরাং তুমি আগে দেখে নাও প্রিভিয়াসলি কি এসেছিল। মেনসুরেশন থেকে কিন্তু 5টা কোশ্চেন এসেছিল, ঠিক আছে। তো মেনসুরেশন ভীষণ একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হয়ে যাচ্ছে, কেন কি 15টা থেকে যদি 5টা এখানেই চলে আসছে তাহলে ভীষণই ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। 1/3 একটা হোল্ড করছে, 33% তোমার এটা হোল্ড করছে, ঠিক আছে। তবে তুমি মেনসুরেশনটা ভালো করে করবে, ঠিক আছে, কোয়ান্টসের দিক থেকে রেশিও প্রপোর্শনটা করবে, পার্সেন্টেজটা করবে, প্রফিট অ্যান্ড লসটা করবে, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্টটা করবে, অ্যাভারেজ, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, বোর্ডস, পারমিউটেশন কম্বিনেশন, প্রবাবিলিটি, মিক্সচার এলিগেশন, ঠিক আছে। এই টপিকগুলো করে নেবে, বাস এই টপিকগুলো করে নেবে, এর বাইরে কিছু করতে হবে না। এগুলো তুমি আর এস আগরওয়াল বইটার থেকেও করতে পারো, তুমি ইউটিউব ধরে ধরে যদি চ্যাপ্টার ধরে ধরে ইউটিউবে মারো তাহলে তুমি অনেক ভিডিওস পেয়ে যাবে, সেখান থেকেও করে উঠতে পারো, ঠিক আছে। তোমার যেখান থেকে ইচ্ছা সেখান থেকে করতে পারো, তবে কিন্তু এই কটা চ্যাপ্টার পড়বে। আর এই কটা চ্যাপ্টার শুধু ইপিএফওর কাজে লাগবে তা কিন্তু নয়, তোমাদের যাই পরীক্ষায় বসছো এটাই লাগবে, ঠিক আছে। কোনো পরীক্ষা নেই যেখানে তোমার ম্যাথস আসবে না, ঠিক আছে। তাহলে তুমি এটা করে নাও ভালো করে। এবং রইলো রিজনিং, রিজনিং দেখো একটা ভাস্ট জিনিস, অনেক কিছু আছে, তবে কিন্তু আমি সব বলবো না পড়তে, যেহেতু মাত্র 2টো কোশ্চেন ছিল এখানে। তোমার প্রিভিয়াস ইয়ারলি যদি দেখো তাহলে কিন্তু তোমার কস্ট কম, কস্ট বেনিফিট কম, তাই জন্য এখানে বেশি টাইম স্পেন্ড করবে না, আগে কোয়ান্টসটা করবে। তোমার কাছে মাত্র 2 মাস রয়েছে, কোয়ান্টসটা যদি ভালো করে চ্যাপ্টারগুলো হয়ে যায়, দিয়ে লাস্টলি যদি সময় পাও তবে এই রিজনিং এর চ্যাপ্টারগুলো করবে। এই চ্যাপ্টারগুলো কিন্তু খুব সহজ, ঠিক আছে, কোনো বড় চ্যাপ্টার নয়। এইটাতে একটু তোমার সময় লাগতেও পারে এবং এটাতে একটু সময় লাগতে পারে, বাদ বাকি চ্যাপ্টারগুলো খুবই সহজ। এক একটা চ্যাপ্টার তুমি যদি ইউটিউবে মারো তুমি কিন্তু ইউটিউবে তার ভিডিও পেয়ে যাবে, ঠিক আছে। আর এক একটা চ্যাপ্টারে তুমি 1 ঘন্টা থেকে 2 ঘন্টা যদি তোমার এক একটা চ্যাপ্টার হয়ে যাবে। তো লাস্টলি পরীক্ষার সময় যদি একদম শেষের দিকে সময় যদি না থাকে তাহলে সিলোজিজমটা করবে, ক্লক করবে, ক্যালেন্ডার করবে আর ব্লাড রিলেশনটা করে যাবে।
আর যদি সময় থাকে তাহলে আমি বলবো এই কটা চ্যাপ্টার করে নাও ভালো করে। ওকে, আমি কিন্তু আমাদের যে নোটটাতে কিন্তু যে 250 টাকার নোটটা বললাম, সেই নোটটাতে কিন্তু তোমার এই কয়েকটা এই চ্যাপ্টার গুলো শুধু নয়, আরো যা যা চ্যাপ্টার রিজনিং এর সুতরাং অন্যান্য পরীক্ষার জন্য আসে সেগুলো সব কিন্তু আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে, কোশ্চেনের সাথে। ওকে, এই হলো তোমাদের স্ট্র্যাটেজি। এবার আমি তোমাদেরকে বলে দিই কটা টপিক তোমাদের রয়ে গেছে। যেরকম তোমার পলিটি, ইন্ডিয়ান পলিটি, দেখো এই মুহূর্তে কোনো টপিক আমি বলতে পারছি না, বিকজ যে কোনো জায়গা থেকে কোয়েশ্চেন পিক করতে পারে। এবার এই তোমার ইন্ডাস্ট্রিয়াল রিলেশনসে আমি একটা চ্যাপ্টার বললাম যেখানে তোমার ইন্ডাস্ট্রিয়াল রিলেশন এবং কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ঠিক আছে, সেই চ্যাপ্টারটার থেকে কিন্তু কটা কোয়েশ্চেন তুমি এক্সপেক্ট করতে পারো, কেন কি ওটাতে তোমার যে যে আর্টিকেল গুলো রয়েছে, যেরকম আর্টিকেল 19, আর্টিকেল 16, তো সেই আর্টিকেল থেকে কোশ্চেন তুমি এখানে পেতে পারো। তবে কিন্তু লক্ষ্মীকান্ত বইটা যদি পড়ে থাকো তাহলে খুব ভালো হয়। আর যদি না পড়ে থাকো, এই সময় তোমার কাছে সময় নেই, আমাদের নোটটা নিয়ে নাও। 800 পেজের লক্ষ্মীকান্ত থেকে আমরা কিন্তু খুব শর্টলি 85 পেজে তোমার ইন্ডিয়ান পলিটিটা একদম টু দি পয়েন্ট জিস্ট ভাবে কমপ্লিট করে দিয়েছি নোটটাতে। সেই নোটটা যদি গড় করে রিড করো, তোমার কিন্তু 85 পেজ যদি রিডিং করতে হয়, তুমি 1 ঘন্টা থেকে 2 ঘন্টার ভিতরে আরামসে রিড করবে, যদি খুব স্লোলি ফার্স্ট টাইম রিড করতে পারো। দেন 2-3 বার রিড করার পরে তোমার আর ওখানে কিছু থাকবে না দেখার মতন, ঠিক আছে। এবার সবার ভয় ইন্ডিয়ান ইকোনমি। ইন্ডিয়ান ইকোনমিটা আমি বললাম না, ইন্ডিয়ান ইকোনমিটা এই জন্য বললাম না, বিকজ ইন্ডিয়ান ইকোনমির তোমার লাস্ট ইয়ার 15 কোশ্চেন ছিল, সেটার মধ্যে কিন্তু মোটামুটি 6টা থেকে 7টা কোশ্চেন তোমার কারেন্ট অ্যাফেয়ার্সেরই ছিল, ঠিক আছে, কারেন্ট ডেভেলপমেন্ট স্কিমস রিলেটেড কোশ্চেনই ছিল। যেরকম তোমার যে সোশ্যাল সিকিউরিটি মানে তোমাকে গোটা 2020 শুধু নয় তোমার মানে জবের থেকে আজাদি হয়েছে 1947 থেকে 2020 অব্দি মোস্ট ইম্পর্টেন্ট যে স্কিম গুলো রয়েছে, সেই স্কিম গুলো যেগুলো এখনো কাজে এখনো আছে, যেরকম তোমার মনরেগা, ঠিক আছে, মনরেগা স্কিম, আর যেরকম প্রচুর স্কিম আছে, তোমাকে তো সেইগুলোর থেকে বেছে নিতে হবে। এবার তুমি যদি আমাদের নোটটা নাও, তাহলে আমি সেখানে প্রচুর স্কিমস অলরেডি দিয়ে দিয়েছি, যে স্কিমগুলো বাইরে কোশ্চেন আসার চান্স খুব কম, ঠিক আছে, আসতেও পারে, এরকম গ্যারেন্টি কিছু দিতে পারছি না, কিন্তু খুব ইম্পর্টেন্ট স্কিম যেগুলো প্রিভিয়াস ইয়ারলি এসছে, যেরকম ইউপিএসসির ইপিএফ আর একটা পরীক্ষা হয়, সেটা হচ্ছে এপিএফসি, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট প্রভিডেন্ট ফান্ড কমিশনার। এপিএফসির পরীক্ষাটা কিন্তু রেগুলারলি হয়, 2-3 বছর অন্তর অন্তর হয়, ঠিক আছে। তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো দেখেছি, এবং ইপিএফও 2017 হয়েছিল সেটা দেখেছি। তো সেগুলো সব দেখে কিন্তু আমাদের এটা কিন্তু বানানো হয়েছে সোশ্যাল সিকিউরিটি স্কিমস এর গুলো। তো নোটসটা যদি তুমি নাও, তাহলে কিন্তু স্কিমস তুমি সেখানে পেয়ে যাচ্ছ। সেই স্কিমই তোমার কারেন্ট ডেভেলপমেন্টেও যেগুলো লেটেস্ট, যেগুলো 2020 স্কিম এবং 2021 স্কিম, সেই স্কিমগুলো তোমার এখানে কাজে লেগে যাচ্ছে। এবং তাছাড়া জেনারেল ইন্ডিয়ান ইকোনমি যেটা, সেটা তুমি ইউটিউব ধরে ভিডিও দেখতে পারো। আমাদের নোট যদি পড়ো, তাহলে নোটেও কিন্তু খুব সুন্দর করে সাজানো গুছানো ভাবে করা আছে। ওকে, সায়েন্সের জন্য দেখো ক্লাস 9 এবং ক্লাস 10 এনসিইআরটি, ঠিক আছে, এটা কিন্তু তোমাদেরকে পড়তে হবে। এনসিইআরটি ধরে পড়ো আর ইউটিউব থেকে দেখে পড়ো, ঠিক আছে, সেটা তোমাদের ছাড়লাম, কিন্তু 9 আর 10 এর তোমাকে কিন্তু সায়েন্সটা কমপ্লিট করতে হবে। এটা করে নিলে তোমার যে ইপিএফও শুধু হবে তা কিন্তু না, তোমার ডাব্লিউবিসিএস থেকে শুরু করে যে কোনো পরীক্ষা তোমার সায়েন্স ওখানেই কমপ্লিট হয়ে যাবে। ওকে, কম্পিউটারের 5টা কোশ্চেন, যদি তোমার কাছে লুসেন্ট জিকে বইটা রয়েছে, তুমি সেটার পিছন দিকে পাতায় তুমি কম্পিউটারের কোশ্চেন গুলো পেয়ে যাবে, কম্পিউটারের টপিক পেয়ে যাবে, সেই ডেসক্রিপটিভটা পড়ে নাও, সেখান থেকে তোমার কাজ হয়ে যাবে, ঠিক আছে। এই হলো তোমাদের টোটাল স্ট্র্যাটেজি। কোথার থেকে কি পড়বে আমি বলে দিলাম। অনেক কিছু রয়েছে এরকম যেগুলো কিন্তু তোমাকে প্রচুর জায়গাতেই খুঁজতে হবে। তোমাদের কাছে মোটে 60টা ডেজ আছে, 60 ডেজ আছে, বেশি দিন কিন্তু নেই। ওই জন্য বারবার করে বলে দিচ্ছি, নিজের উপর ইনভেস্ট করলে করতে পারো। 250 টাকা কোনো বড় ব্যাপার নয়। সিলেকশন যদি হয়ে যায় তাহলে কিন্তু পরে আমাদেরকে থ্যাংক ইউ বলবে। 250 টাকা কোনো ম্যাটার করে না, ঠিক আছে। তো তুমি কিন্তু ভালো করে দেখো, যদি তুমি এগুলো টপিকগুলো যেগুলো বললাম, যেখান থেকে বললাম সেখান থেকে খুঁজে পেতে যদি পড়তে পারো খুব ভালো। আর যদি সময় নেই বা তোমার কাছে বই নেই, হ্যাঁ, ম্যাটেরিয়ালসের অভাব রয়েছে, তাহলে তুমি এই 250 টাকা দিয়ে এটা নিয়ে নিতে পারো। তোমার কিন্তু লিঙ্ক আমরা ডেসক্রিপশনে প্রোভাইড করে দেওয়া হবে, ঠিক আছে। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ।